নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসুলি বাঁকের উপকথার পঞ্চম পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক পঞ্চম পর্ব। বনোয়ারি, প্রহ্লাদ, রতন, গুপি এরা সকলেই ছেলেবেলায় সে সব কিছু কিছু দেখেছে, গল্পও অনেক শুনেছে। সুচাঁদ চোখে দেখেছে অনেক। সে 3 পুরুষ ধরে কাহারপাড়ার একটা আলাদা আমল গিয়েছে। তখন ওই ঘর ভাঙারা ও কাহারপাড়ার মাতব্বর হয় নাই। সুচাঁদ বলে কাহারপাড়ায় সে মন্বন্তরা বানে দেশ শ্মশান হয়ে গেল, কুঠি উঠে গেল। সাহেব মশাইরা গেলেন, কাহারপাড়া অনাথা হলো। মনিব গেল না বাপ গেল। পেটের তরে ভাবতে হতো না। সকালবেলাতেই 16 জনা কাহার কুটির কাছারিতে গিয়ে হাজির হলেই খালাস। পালাপালি করে 16 জনা করে যেত কাহারেরা। কাহারপাড়ার তখন 2 কুড়ি 2.5 কুড়ি মুনিশ, মোষের কাঁধের মতো ইয়া ইয়া কাঁধ। কুঠি উঠে গেল, বানে ঘর বাড়ি ভেঙে গেল, মরক লাগলো। তখন যে যেমন পেলে এগা সেগা পালালো। কেউ গ্রামে মরল, কেউ ভিন গ্রামে মরল, কেউ পথে মরল, পচে ফুলে ঢোল হয়ে গেল। গতি পর্যন্ত হলো না। তারপর আবার সব গ্রামে ফিরল তো দেখলে পথের ফকির। চৌধুরীরা চাকরণ জমি কেড়ে নিলে, দয়া করে দিলে শুধু ভিটেটুকুন। কাহারেরা সকলে উঠে চৌধুরী মশাইয়ের বাড়ি মা দুর্গাকে আর ওই কর্তাকে পেন্নাম করত। তেনারা স্বপন না দিলে ওইটুকুও দিত না চৌধুরী মশাই। তখন ভাবনা হলো প্যাটের। চৌধুরী মশাই বললে চাষে বাসে খাটতে, কিসের মন্দির করতে। তার সদ্গো মহাশয়রা কেমন কেউ রাখবে না কাহার দিকে। কাহারেরা সাহেব মশাইদের আমলে সদ্গো মশাইদের জমিতে জোর করে নীল বুনেছে, ধান কেটে নিয়ে গিয়েছে, ধরে নিয়ে গিয়েছে। তাছাড়া কাহারেরা চাষেরই বা জানে কি? সত্যি কাহারেরা চাষকর্ম ভালো করে জানতো না। তবু চৌধুরী মশাইয়ের কথায় ছেলে ছোকরাকে বাগালমানদের রাখলে। বড় বড় জোয়ানেরা মাথায় হাত দিয়ে বসল। তখন 8 পৌরে পাড়া হলো ডাকাতের দল, আর কাহারের পাড়া হলো চোরের দল। এতে দুপুরে শ্যাল ডাকলে শুটসাট করে বেরিয়ে ইগা সিগা করে চুরিচামারি করে আনত। থালা কাঁসা, পাকা ধানের সময় মাঠ থেকে ধানের শীষ, পোড়ো ঘরের কপাট হতো 1 মাস 2 মাস 6 মাস। এই তখনই বাবা রেয়াজ হলো মেয়েদের ভিন গায়ে মজুরি খাটার। কি করবে? স্বামী জেলে, পুত্তুর জেলে, ভাই জেলে, কাচ্চা বাচ্চা আছে, প্যাট আছে, বাঁচতে হবে তো। চন্দনপুরে বাবুদের গ্রামে তখন পাকা বাড়ি হতে আরম্ভ হয়েছে। সেইখানে সব রেজা খাটতে যেত। দিন গেলে 3 প্রহরে 9 পয়সা, 2 প্রহরে 6 পয়সা মজুরি। তাছাড়া ডাঁটো মেয়ে ছেলে হলে শিকিয়া দুলি রোজগার হতো। এই তখন সদ্গো মহাশয়দের সঙ্গে কাহারদের মিল হলো। চুরির মাল ওই সদ্গো মহাশয়রা নিতেন কি না? তারা তখন কাহারদের আপন আপন কাবেজ রাখার তরে কৃষেন রাখতে লাগলেন। 8 পৌরে পাড়া বাঘ মারলে না, গাঁয়ের ডাকাতির দল ভাঙল। তখন সব ভিন্ন গাঁয়ের ডাকাতের সঙ্গে যে যা মিশে গেল। 1 পুরুষ গেল, 2 পুরুষ সবাই দাগি। কাহারেরা তখন চাষে বাসে মন দিয়েছেন, চুরি চামারিও করে, কিন্তু আগের মতন লয়। তবু দাগির বিপদ যাবে কোথা? চুরি হলে কাহারপাড়ায় পুলিশ আসে, ধরে বেঁধে নিয়ে যায়, দোষেও নিয়ে যায়, বিনে দোষেও নিয়ে যায়। মধ্যে মধ্যে
বদমাইশি মকদ্দমায় গোষ্ঠী সমেত গোষ্ঠী শুদ্ধ নিয়ে টানাটানি। এই তখন আমার দাদা ওই বনোয়ারির বাপ, গ্রামের মধ্যে প্রবীণ সৎ লোক, ঘোষবাড়ির আশ্রয় পেয়েছে। ঘোষ মহাশয়রা অনেক তদবির করে থানায় দাগির খাতা থেকে নাম কাটিয়েছেন। আমার দাদাই বললে, পিতৃকে কর সব, চুরি কেউ করবে না। নয়নের বাবা ছোকরা বয়স, চৌধুরী মশাইদের বাড়ির লোক, সে তো আর গ্রাহ্য করলে না। চৌধুরী মশাইদের দাওয়াতে ঘর ভাঙারা পুলিশের হাত থেকে রক্ষে পেত। তখন গ্রামে দুই দল হয়ে গেল। একদল দাদার কথা শুনলে, একদল হেসেই উড়িয়ে দিলে। তারপরেতে নয়নের বাপ কাঁচা বয়সে মরলে পরে দাদা হলো মাতব্বর। দাদা অনেক কষ্টে কাহারের চোর নাম ঘুচালে, তাই দু একজন মানত না, শুনত না। ওই গুপের দাদা কালা ছেলেটা কাল চুরি করে এলো। গায়ে দল নাই তো চন্দনপুরের ডোমেদের সাথে চুরি করত। বনোয়ারি কত মারধর করেছে, কালাচার তাও শুনত না। পুলিশে ধরে নিয়ে যেত, হাসতে হাসতে যেত, বলতো শরীর ছেড়ে আসি গা দিন কতক। তার জেল থেকে ফিরত এই ভাকুম কুমো হয়ে। শেষ কথাটি বলে হাসে সুচাঁদ। আবার মধ্যে মধ্যে আফসোস করে, আঁচলের খুঁটে চোখ মোছে, বলে আহ, কী সব কাল ছিল, আর কি হলো। সেসব ছিল মরদ, এই বুকের ছাতি, এই সাহস। মেয়েকে সোনার গহনা পরিয়েছে এতে, এই ছকছকে কাপড় পরিয়েছে, হোক না কেন এতে পরা তো পরিয়েছে তো। এখনকার মরদ না স্যাল কুকুর। বনোয়ারির সেই ভয়, করালি ছোকরাটির গায়ে তাগদ আছে, ছাতিতে সাহস আছে, মাথাও খেলে বেশ। ভয় সেইখানে। কাঁচা বয়সে 10 জনা মদ মাতালি করতে গিয়ে শেষে একটা অকর্ম কুকর্ম না করে বসে। এই পথে ভালো হয় না। সমন দমন রাবণ রাজ্য পুলিশ আছে, তাছাড়া পাপ কর্ম করে কখনো কারোর মঙ্গল নাই। ধর্মপথে আধেকে রাতে ভাত, যে ধর্মপথে থাকে তার যদি উপবাসও দিন যায়, তবে ধর্ম নিজে অর্ধেক রাত্রে অন্ন জুগিয়ে দেন। বনোয়ারির কর্তব্য করালিকে বলা, সৎ পরামর্শ দেওয়া, দিতে হবে। না শোনে, না মানে তখন নিজেই মরবে। নিজেই মরেই দিক খালাস দিত, তবে তো ভালোই ছিল। এ যে গ্রাম শুদ্ধ জজিয়ে যাবে, ছেলেপুলের মতি খারাপ হবে, পুলিশের আবার নজর পড়বে কাহার পাড়ার ওপর। সন্ধ্যেবেলায় মজলিসে করালি এলো। বনোয়ারি তাকে বুঝিয়ে বললে, ছেলে ছোকরারা সকলেই হাজির ছিল আজ। করালি যখন এসেছে তখন তারা থাকবে কোথায়? সেখানে চুপচাপ বসে শুনলে বনোয়ারির কথা। হাঁসুরিবাকের সাধারণ মন্থর জীবনের ঠান্ডা মজলিস। মদ সকলেই খেয়েছে, কিন্তু সে পরিমিত পরিমাণে। সারাদিনের খাটুনির পর যেটুকু খেলে রাত্রে সুনিদ্রা হবে, সকালে গা গতরে ব্যথা থাকবে না, সেইটুকু। মজলিস বসে নীল বাঁধের ঘাটের ওপরে যে ষষ্ঠীতলার বটগাছটি আছে, তারই তলায়। সাজার জায়গা এই ঠাঁইটি। সেই প্রথম আমল থেকে এখানে মজলিস বসে আসছে। নীলকুঠি যখন ভাঙতে থাকে, তখন নীলকুঠি ভাঙা গাঁথনির চাঙর কতকগুলি এনেছিল কাহারেরা। সেগুলি সুদীর্ঘকাল ধরে আসনের কাজ করে আসছে। প্রবীণেরা সেই সব চাঙরগুলির ওপর বসে। গাছের তলায় ঠিক মাঝখানটিতে যে বড় চাঙরটি, সেইটিতে বসে মাতব্বর। বানোয়ারি সেই চাঙরটির ওপর বসে হাত নেড়ে বেশ বুঝিয়ে আস্তে আস্তে কথাগুলি বললে। কথা শেষ করে বনোয়ারি বললে, কি অতন, লয় বললাম কি অল্লায় বললাম? রতনের ছেলে মাতলা করালির ঘনিষ্ঠ অন্তরঙ্গ। রতনের কথা সে শোনে না, কিন্তু রতন তার সম্বন্ধে দুশ্চিন্তা ছাড়তে পারে না। সে সঙ্গে সঙ্গে বলে উঠল,
এ আর কথা আছে বানোয়ারি? আর তুমি কি অলাজ্য বলার লোক? প্রহ্লাদ? তামাক খাচ্ছিল প্রহ্লাদ। সে অনেকটা নিরাসক্তভাবেই বললে, লাও লাও। হুকোটি বনোয়ারির হাতে দিয়ে সে মূল প্রশ্নের জবাব দিলে, হ্যাঁ, কথা তুমি ঠিক বলেছ। বলুক কেন, ছোকরারা কি বলছে? কি হে সব, তোমরা কি বলছো? অপর সকল প্রবীণেরাও ওই প্রহ্লাদের দলে। এতখানি উৎকণ্ঠার প্রয়োজন তারা বুঝতেই পারছে না। ছোকরাদের দল যদি আলাদা আসর করে গান বাজনা করে, অংচঙের কথা কয়, একটু আর তো মদই খায়, তাতে এত সব কথা কেন? তিলকে তাল করে তুলছে বনোয়ারি। তবু তারা বলে, কথা তো ভালোই, অলাজ্য আর কে বলবে? হ্যাঁ, তা বই কি। বনোয়ারিকে জোর করে সমর্থন করে উঠল নিমতেলে পানু। বয়সে সে প্রবীণ নয়, করালিদের বয়স নয় ঠিক, কিন্তু বড়। তবু সে প্রবীণদের সঙ্গে একটা চাঙড় দখল করে বসে। বেশ পাকা পাকা কথাও বলে। সে বললে, বনোয়ারি কাকা যা বলছে তার চেয়ে ভালো কথা আর হয় না। ছেলে ছোকরারা এইসব মতিগতি ভালো লয়। নসুবেলা বসেছিল পুরুষদের ছোঁয়াচ বাঁচিয়ে। সে এবার উঠে এসে পানুর মুখের সামনে হাত নেড়ে শরীর দুলিয়ে বলে উঠল, মরে যাই, গুড় দিয়ে তোমার গাল চেটে খাই। কিরে হাদ্দিকালের বদ্যি বুড়ো আমার, উনি বলছেন আমার ছেলে ছোকরা, তোমার মতিগতি তো ভালো। বলি, হাড়ে মুখ পোড়া চিমড়ে শুকুনি, কি করেছি আমরা? বল শুনি। মাতব্বরের দোসর আমরা, বাঘের পেছুতে ফেউ, সানাইয়ের পো। করালি উঠে নসুর হাত ধরে টেনে সরিয়ে এনে বলে, চুপ কর তু, বস। তারপর এগিয়ে এসে বনোয়ারির পায়ে হাত দিয়ে বলে, এই তোমার পায়ে হাত দিয়ে বলছি, এমন কাজ কক্ষনো করব না। বনোয়ারি এতটা কল্পনা করে নাই, এবং এরপরে কি উত্তর তাও সে ভেবে পেলে না। তবে খুশি হলো। পাঁচজনে তারিফ করে উঠল করালির, বাহ বাহ বাহ। হ্যাঁ, কে বাবা? পথ চলবি, আপদ কুপথ খাল ডিং বাঁচিয়ে চলিস। পানু কিন্তু মানবার পাত্র নয়। সে উঠে বললে, পাঁচ হয়ে তো বললে, কিন্তু চোলাই মদের কথাটা, সে তো অল্লায় লয়। এবার করালি ঠাস করে এক চর বসিয়ে দিলে তার গালে। দুর্বল চেহারার লোক সে। করালির হাতের চর খেয়ে এসে বাপ বলে বসে পড়ল। করালি বলে, দেখাতে পারো তুমি সালো, প্রমাণ করতে পারো? বনোয়ারি হেঁকে উঠল, করালি, অন্যায় করলে তুমি। আমি? হ্যাঁ, বসো তুমি। তা বসছি আমি, হোক, এর বিচার হোক। তুমি আমার ঘর পেতে দিয়েছ, তোমাকে আমি মানি, 100 বার 1000 বার আমি মানি। ধার্মিক লোক তুমি, মাতব্বর তুমি, তোমার কথা শুনতে পারি। তা বলে ওই লিকলিকে সুরঙ্গির কথা শুনবো আমি? বস বস। বিচারে চর মারবার জন্য করালির জরিমানা হলো। বনোয়ারির বিচার নিখুঁত। করালিকে 1 হাঁড়ি মদের দাম দিতে হবে, 12 আনা দাম। পানুকে যৎপরণ আসতে তিরস্কার করলে বনোয়ারি। সে উপস্থিত থাকতে পানু এমন অভিযোগ করবে কেন? পানু মাথা হেঁট করে বসে রইল। করালি খুশি হয়ে জরিমানা স্বীকার করে নিলে। সে সঙ্গে সঙ্গে 1 বোতল চোলাই মদ এনে নামিয়ে দিয়ে বলে, মিছে কথা বলেছে পানা, মা কালী, বাবা কর্তার দিব্যি, চোলাই আমরা করি না। চন্দনপুরে স্টেশনে একজনা আসে বিক্রি করতে, 6 আনা বোতল, তাই আমি মাঝে মাঝে কিনে আনি। প্রহ্লাদ খুব খুশি হলো। বললে, তা 1 বোতলে কি হবে বাবা? এই যে চরণোদক করে খেতে কুলাবে না। গোপী বললে, এই 1 বোতলেই সারবি নাকি? হাঁড়ি কি হবে? খুব ঘনিষ্ঠ হয়ে বসে করালি হেসে বললে, সো কালই দেবো আমি। লাও গো মামা, তুমি বোতল খুলে পেশাদ করে দাও। হঠাৎ পানা উঠে গটগট করে মজলিস থেকে বেরিয়ে চলে গেল। চলে যাচ্ছিস যে পানা? জিজ্ঞাসা করলে মাতলা। উত্তর দিলে না পানা। কিরে, আকারিস না যে?
পানা এবার বললে, ছুঁচোর সাকরের চামচিকের জবাব পানকেষ্ট দেয় না। করালি লাফিয়ে ওঠার কথা, উঠতো সে লাফিয়ে, এবং একটা কাণ্ডও ঘটে যেত, কিন্তু তার আগেই বনমালী ডাকলে, পানকেষ্ট। প্রাণকৃষ্ণের গলা সাড়া পাওয়া গেল। তার নিজের উঠোনের নিমতলায় চিৎকার করে সে বলছিল, সাধুনোক আটপৌরে পাড়ার বটতলার সজনেবেলা ভঞ্জন করেন, মনে করে লাম, থাক বলবো না, মানি লোক। কথা সে শেষ করতে পারলে না, আতঙ্কে সে চমকে উঠল। বনমালী এসে তার হাতখানা সজোরে চেপে ধরেছে। উঠে আয়। পানু শুয়ে পড়ল মাটিতে। যাব না আমি, জাত জ্ঞাত কেউ আপনার লয় আমার, লরমকে ধরম দেখায়, আমি মানি না কারুকে। বনমালী তার ঘাড় ধরে খাড়া করে তুলে ধাক্কা দিয়ে নিয়ে গেল। মুসলির শুধু স্তব্ধ। ক্রুদ্ধ বনমালী ভয়ঙ্কর, এই সময় তার সামনে কেউ দাঁড়াতে সাহস করে না। পানুকে ঠেলে মস্তিষ্কের মাঝখানে ফেলে দিয়ে বললে, নয়নের বাঁশঝাড় নিজের বলে পাকু মোড়লকে বেছে দিয়েছিস কেনে? পানু চিৎকার ঝংকার এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। বল, এই মজলিসে বল। এবার পানু ফ্যাল ফ্যাল করে বনমালীর দিকে চেয়ে বললে, কে বললে? তোর মুনিব খোদ পাকু মোড়ল আমাকে বলেছে, চৌহদ্দি পরে শুনিয়েছে। অতনের দরুন কেনা, হেদমণ্ডলের বাঁশঝাড়ের পূর্ব বনমালীর মানে আর বাঁশঝাড়ের দক্ষিণ, কোপাইয়ের বাঁধের উত্তর, গুপির চরণ কেনা ঘোষ মহাশয়ের বাঁশঝাড় আর শিরিষ গাছের পশ্চিম, এর মধ্যে আমি নিমতেলে পানকেষ্ট কাহারের নিজ হাতে লাগানো বড় বাঁশঝাড় একটি, বাঁশঝাড়ের 8 গন্ডা, 8 টাকায় বিক্রয় করিলাম। পানু উঠে বসে বললে, হ্যাঁ, বাঁশঝাড় আমি নিজে হাতে লাগাইছি। লাগাইছ? না বলি নাই আমি। আমার বাঁশঝাড়ের পূবে নয়নের বাবার লাগানো বাঁশঝাড়, তার পূবের ঘোষ মহাশয়ের বাঁশঝাড়ের মধ্যিখানের জায়গা তুমি লাগাইলছ 1 ঝাড় বাঁশ। ক বছর আগে? তাতে 2 গন্ডা বাঁশও জমে নাই এখনো। নয়নের ঝাড়ের সাথে লাগালাগি হয়েছে, এই সুবিধাতে তুমি গোটা 8.5 গন্ডা বাঁশ সমেত বাঁশঝাড় মুনিবকে বেচে দিয়েছো। বলো কেন বিক্রি করেছো পরের ধন নিজের বলে? মুসলিসে কলরব উঠে গেল। ওদিকে মেয়েদের মহলে কলহ বেঁধে গিয়েছে। পানার বউয়ের সঙ্গে কলহ বেঁধেছে পাখি এবং নসুবালার। কোমলে কাপড় জড়িয়ে দুলে দুলে তারা অশ্লীল গাল দিচ্ছে, মারাত্মক অভিশাপ্ত দিচ্ছে। হাসুলিবাকের উপকথার সাধারণ মন্থর জীবনের কথার মধ্যে এ হলো প্রায় নৈমিত্তিক কথা। তুচ্ছতম উপলক্ষ নিয়ে এ কলহ তাদের বাঁধবেই। কীর্তিটি পানকৃষ্ণের করা সত্য। মুনিব পাকুমণ্ডল অতি বিচক্ষণ হিসেবি লোক, তার হিসাবের পাক অত্যন্ত জটিল, খুলতে গেলে জট পাকায়। সেই জন্যই তার আসল নামের পরিবর্তে এই নাম দিয়েছে লোক। রতনের মনিবের স্থূল চেহারার জন্য নাম হয়েছে হেদমণ্ডল। এই নামগুলি দেয় কিন্তু কাহারেরা। এই বিষয়ে তাদের একটা প্রাক পৌরাণিক মৌলিকত্ব আছে। বস্তু বা মানুষের আকৃতি বা প্রকৃতিতে লক্ষ্য করে বেশ সুসামঞ্জস্য নামকরণ করে নিজেদের ভাষাজ্ঞান অনুযায়ী। যাক সে কথা। পাকুমণ্ডলের কৃষাণ প্রাণকৃষ্ণ 7 বছর উত্তীর্ণ হল। প্রতি বৎসরই বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত মনিবের কাছে খোরাকি ধান ঋণ নিয়ে থাকে কিষাণেরা। বৎসরান্তে পৌষ মাসে ধান তুলে মড়াই করে হিসেব নিকেশ হয়। শতকরা 50 হারে সুদ, অর্থাৎ 1 মণ ধান ঋণ নিয়ে 1.5 মণ দিতে হয়। বৎসরের মধ্যে শোধ না হলে সুদ ও আসল 1.5 মণই পরের বৎসর আসরে দাঁড়ায় এবং তার সুদ আসে 30 সের। এই চিরকালের নিয়ম। এছাড়া অবশ্য আপদে বিপদে মনিবের কাছে নগদ টাকাও নিয়েছে পানু, সবাই নিয়ে থাকে। এছাড়াও পানি মনিবের কাছে সারের দাদন নিয়ে সার না দিয়ে চন্দনপুরে বাবুদের বেচে দিয়ে সেই সার মনিবকে বলেছে বাবুরা জোর করে নিয়ে গিয়েছে। যাই হোক, এবার পাকুমণ্ডল 3 বৎসর পর হিসেব নিকেশ করে
পানুর কাছে নিজের পাওয়া ধার্য করে চেপে ধরেছিল শোধের জন্য। পানু তাই এ কীর্তি করেছে। নয়ন কাশির রোগী, হয়তো কিছুদিনের মধ্যেই মারা পড়বে। বউ পাখি পালিয়েছে, আর বিয়ে সাঙা হবে না। কেই বা তার হয়ে দাবি দেওয়া করবে ও বাঁশঝাড়ের। তার ইচ্ছাও ছিল নয়নের এই রোগের সুযোগে অভাবের সময় 2 টাকা 1 টাকা করে দিয়ে একদিন ওই পাকু মণ্ডলের মতো নয়নকে চেপে ধরে বাঁশঝাড়টা কিনে নেবে। ওদের বেচা কেনার দলিল দস্তাবেজ নাই। পাড়ার দুজনকে ডেকে মুখে বলা কওয়া হয়, আমি বেচলাম, এই 5 জন সাক্ষী রইল, এই পর্যন্ত। কিন্তু পাকু মণ্ডল হুঁশিয়ার লোক, সে বনমালীকে ডেকে যাচাই করে নিয়েছে। বলেছে, পানা বেটার চেহারা যেমন লিকপিকে, ওর চরিত্রও তেমনই একা বেকা। কথাটা সত্য। তবু বনমালী মণ্ডলের কাছে ব্যাপারটা ফাঁস করে দেয় নাই। তার মত মাতব্বরের সে কাজ নয়। পাড়ার লোককে বাঁচাতে হবে আগে। তাছাড়া প্রাণকৃষ্ণ আজকের এই ঘটনাটির আগে পর্যন্ত তার নিতান্ত অনুগত হয়েই চলে আসছিল। নয়নই বরং একটু অক্রেপার পাত্র তার কাছে। যদিও একসময় সামান্য কিছু দিনের জন্য নয়নের মায়ের সঙ্গে তার গুপ্ত রঙের খেলা চলেছিল, তবু নয়নের বাপের মৃত্যুর পর ঘর ভাঙাদের মাতব্বরি কোষকেধেরা দখল করায় তাদের সঙ্গে বিরোধ চলে আসছে। মধ্যে মধ্যে নয়নের মা কাঁদতে বসে এক নামহীন শত্রুর উদ্দেশ্যে সাপ সাপান্ত করে, ভগবান বিচার করবেন, হে কর্তা ঠাকুর, তুমি তো বাবার দিন আত চোখ কান খুলেই রয়েছ, তুমি তো সব দেখছো, বাবা তুমি বিচার করো। পাথরের মতো গতর কেন পড়ে যায়, পাথর হয়ে যায়, নয়তো বানের জলে পলেন মাটির মতো গলে যায়। ওদিকে বনোয়ারির বউ উত্তর দেয় নামহীন অভিশাপ্ত দাতা বা দাত্রীকে, ভগবান কারুর একার বাবা লয়, কর্তা বাবা কারুর স্বামী নয়, তিনি সব্বাইকার। মিনি দোষে যিনি গাল দেবেন তার ব্যাতে পোকা পড়বে, যে গাল নিচু দিকে দেবেন সেই গাল তাকে গিয়ে লাগবেন। এইসব কারণেই পাকু মণ্ডলের কাছে সত্য কথা না বলে বলে এসেছে, হ্যাঁ একটা বাঁশঝাড় আছে ওখানে পানার, তা আপনাকে দেখবে বলবো পরে। পানু মণ্ডল কিন্তু একটা কথা বলে নাই বনমালীকে। দলিলে টিপছাপ দেওয়ার সময় পানুর গলা শুকিয়ে গিয়েছিল, সে স্বীকার করেছিল সত্য কথা। পাকু মণ্ডল 10 টাকার দাম 5 টাকা কমিয়েও ওই দলিলেই পানুর টিপছাপ নিয়ে বলেছে, দখলের ভার আমার, তোকে ভাবতে হবে না। এবং সেই দখল পূর্বের ভূমিকাস্বরূপ পাকু মণ্ডল দলিলখানা পাড়ার মাতব্বর বনোয়ারিকে পড়ে শুনিয়ে দিয়েছে। তার মধ্যে এই ইঙ্গিত নিহিত আছে যে সে বাঁশঝাড়টা আর যেন কেউ হস্তক্ষেপ না করে। বনোয়ারি কাহার পাড়ার মাতব্বর হলেও মণ্ডল মহাশয়ের বুদ্ধির জট ছাড়িয়ে আসল সত্য বুঝতে পারে নাই। সত্যটা প্রকাশ করে দিলে পানু। সমস্ত মজলিস খেপে উঠেছে তার ওপর। কাহারেরা চোর ছিল একদা, মিথ্যা কথা চিরকালই বলে আসছে। নিজেদের ঘরে ঘরে স্ত্রী পুরুষের মধ্যে গুপ্ত প্রণয়ও তাদের ঘটে, কিন্তু এই ধরনের অপরাধ পরস্পরের প্রতি কেউ কখনো করে না। পানু সকাতরভাবে বললে, আমি কি করব, মুনিবি আমাকে নিকে দিতে বললে। করালি বলে উঠল, চন্দনপুরের বাবুদের পাকা বাড়িটা নিকে দিতে বললে দিবি? বনোয়ারি বললে, করালি চুপ কর তুমি। পানু কাঁদতে লাগলো। বনোয়ারি করালিকে চুপ করতে বলাতেই সে কেঁদে ফিরলে। বনোয়ারি বললে, ফোপাস না, বললি ফোপাস না, ওতে কেউ ভুলবে না। পানু বললে, আমার বেবরণটা পঞ্চাননের দয়া করে শোনেন নাকি, আমি বাণীর জলে ভেসে আইছি, অপরাধ তো হয়েছে, আমার সাজা নিতে তো আমি প্রস্তুত। বনোয়ারি নিজের পথরটার বসে পড়লে, বল কি বলছিস? পানুর বিবরণ অন্য কিছু নয়, নিজের অন্যায় সপক্ষে বিপক্ষে কোনো যুক্তিতর্ক নয়, নিতান্তই নিজের মন্দ ভাগ্য এবং মনিবের কঠিন আচরণের করুণ রসসিক্ত ইতিহাস। এটুকু পানুর কাপুরুষ এবং কুটিল মনের উপস্থিত বুদ্ধি। পানু বলে,
মনিব যে মেরে ফেলাইছে, আর তার পৃথিবীদেন কর 5 জনায় ধরে মারে 6 বড়। আমার মুনিব ধরে নিকেল হিলে, আমি কি করব? মশাই, 3 বছর হিসেব করলে না, এই বছর হিসেব করে বললে 25 টাকা পাওনা তোর কাছে, দে ফেল। তা বললাম, বছর বছর হিসেব করেন না, না করে একেবারে এমনই মোটা পাওনা কি করে দেবো আমি? তা বললে, তা আমি কি জানি, তো সালাদের ওজারই কি কম? পরিবারে রোজগার করে আনছে চন্দনপুর থেকে, তুমি শালোরা মাঠ থেকে ধান সরাচ্ছ, ঘরে থেকে এনে শোধ দাও। কি করব মশাই? বললাম, আপনার জমির পাশে সরকারি গোপদ ভেঙে যে জমিটুকু ভেঙেছি, সেইটুকুন তো আপনারই হয়েছে। তারই দরুন বলেছিলেন দেবো তোকে 10 টাকা, সেই ল্যান আর বাঁচার একটা আছে, ল্যান নিয়ে আমাকে রেহাই দেন। তা সে কি গালাগাল করলে? ফোঁস করে কাঁদতে লাগলো পানু। পানু চতুর, নিঃসংশয়ে বুদ্ধিমান। মুহূর্তে ঘুরে গেল মজলিসের মনোভাবের মোড়। পানু সে কথা বলেছে, সেটার সঙ্গে সকলেরই অন্তরের কথা অল্প বিস্তর মিল আছে। বানোয়ারির মতো মাতব্বর সচ্ছল ব্যক্তির পর্যন্ত মিল আছে। সদ্গো মহাশয়দের সঙ্গে নিয়মিত হিসেব হয় না। ঘোষবাড়িতে বানোয়ারির এবার হিসেব করিতে উঠতে পারে নাই। 2 বছর 3 বছর পর হিসাব হয়। অধিকাংশ ক্ষেত্রেই কিষাণদের ঋণ দাঁড়িয়ে যায়। অবশ্য মনিব অন্যায় হিসেব করেন না, সেই অন্যায় কথা বলা চলে না, বললে পাপ হবে। ঋণ দাঁড়াবারই কথা। সংবৎসরে 6 মাস বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত মনিবের কাছে ধার করে খাওয়া হয়। বাকি 6 মাস তাও একরকম মনিবের কাছ থেকে নেওয়া, মনিবের পাওনা শোধ না করেই ফসলের কিষানি পাওনা 3 ভাগের 1 ভাগ থেকে কিছু কিছু নিয়েই চলে। এটা সুদ লাগে না, সেও মালিক দয়া করেই নেয় না বলতে হবে। তারপর গম, ছোলা, গুড়, আলু, সর্ষে, তিসি এসবের ভাগ মনিব কাটে না। সুতরাং ঋণ যে শোধ হয় না তাতে কোনো সংশয় নাই। তবে বছর বছর হিসেব করলে এগুলো শোধ করা সহজ হয়। 2 বছর 3 বছর অন্তর মনিব হিসেব নিয়ে বসলে ডরে বুক শুকিয়ে যায়। ভরসার মধ্যে মা কোপাইয়ের চরে অনেক পতিত আর বাঁশবাড়িতে বাঁশের মুড়ে অভাব নাই। প্রতি বৎসরই কাহারেরা 2-4টে বাঁশ ঝাড় লাগায়, 2-4টে বট পুকুরের চারা ডাল পোতে। সেই ঝাড়গুলি গাছগুলো মনিবেরা নিয়ে রেহাতি দেন। প্রতিজনই মনিবের জমির পাশে যেখানে যতটুকু সরকারি পতির থাক, সেই পতির ডাঙাই হোক বা জলাই হোক বা জল নিকাশি নালাই হোক কিংবা গোপতি হোক, সেটুকুকে কেটে কুটে বা ভরাট করে আলবন্ধন দিয়ে মনিবের জমির সামিল করে চাষ করে। প্রথম 2-4 বছর নিজে নেয় ধান, তারপর একদা মনিব রেগে ধরেন এবং সব কয় বছর উৎপন্নের হিসেব করে কিষাণদের কাছে পাওনা ধরে কেটে নেন। তবু ওদের এই স্বভাব, পতিত দেখলেই সেখানটায় আলবন্ধন দিয়ে চাষ করবার জন্য ওদের জিভ দিয়ে জল পড়বে। বনোয়ারি ঘোষেদের জমি ভাগ করে। সে নালা ভেঙে প্রায় 15 কাঠা জমি তৈরি করেছে। জমিটুকুর ধান সে এখন নিজেই ভোগ করছে। তার সে সুবিধা আছে, সে কিষাণ নয়, ভাগিদার, এবং ঘোষেদের চাষের তদ্বির করে কর্মচারীতে। কিন্তু একদিন বাঁধবে ঘোষেদের সঙ্গে। বাঁধতে অবশ্য দেবে না বানোয়ারি। জমিটা সে ভাঙলেও দেশ নিয়মে মনিবেরই প্রাপ্য, কিন্তু দেশ নিয়ম হলেও মনটা খুঁতখুত করে। সে তো জানে নালার জমিটা মনিব মহাশয়ের জোতের সামিল নয়, টাকা দিয়ে কেনাও নয়। নালার জমিদারের খাস। নালা ভেঙে জমি তৈরি করবার মেহনত তার। সমস্ত মজলিসটা স্তব্ধ হয়ে রইল। শুধু কান্নার ফোঁস ফোঁস শব্দ আর করালির দলের চাপা হাসির আওয়াজ শোনা যেতে লাগলো। খানিকটা দূরে অবশ্য মেয়েদের মহলে পানুর বউ ও নসুবালার ঝগড়ার সমান তেজে চলছে। পানুর বউ
দুলে দুলে নসুকে গাল দিয়ে চলেছে। ওলো ব্যাটা খাকিল, ওলো ভাতার খাকিল, নিবংশের বিটিল, তোর মুয়ে আগুন দিল লো। সেই ভুলে গিয়েছে নসুবালা। কার কন্যা নয় সে পুরুষ, তার স্বামীও নাই পুত্রও নাই। নসুবালা আবার নেচে নেচে গাল দিচ্ছে। নোকের জোড়া বেটাকে আমি এমন করে নেচে নেচে খালে পুঁতবো, নোকের ভাতার মরবে, ও গো নাই বালাই নাই, ধরফড়িয়ে মরবে, আমি ধেই ধেই করে নাচব। বনরারি বিরক্ত হয়ে প্রহ্লাদ এবং রতনকে বলে, যা তোরে বাপু একজনা, মেয়েগুলোর গলা ধরে আপন আপন ঘরে দিয়ে আয়। মেয়েদের ঝগড়া সহ্য হলে এই কাহারদের ঝগড়া বন্ধ করার প্রথা। এতেও না মানলে তখন প্রহার। পানু গোটা মজলিসের মন আরো বেশি করে পাবার জন্য বললে, ঘাতক করে দিয়ে বললে, পেল্লাট কাকা আমি বলছি, আমার ওই পরিবারটাকে দিও ঘা কতক। সঙ্গে সঙ্গে করালি উঠে গেল। রসুবালাকে সে হেঁচড়ে টেনে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দেবে। ঝগড়ার তুমুল চিৎকার বন্ধ হলো এতক্ষণে। শোনা গেল সুতাদের কান্নার শব্দ। সুতাদ বিনিয়ে বিনিয়ে কাঁদছে। ওরে আমার কি হবে রে, ওরে আমি কোথা যাব রে, ওগো বাবা আমাকে সঙ্গে কর রে। বনোয়ারি এবার নিজেই উঠে গেল। সুজাদের মুখের কাছে হাত নেড়ে চিৎকার করে বললে, বলি সাঁঝবেলা থেকে এমন করে কাঁদছ কেন? সুজাত চোখ মুছে তার মুখের দিকে চেয়ে অভ্যাস মতো প্রশ্নটার পুনরাবৃত্তি করলে, কাঁদছি কেনে? হ্যাঁ হ্যাঁ কাঁদছ কেনে? আমার মন। তা বললে হবে না। আমি কাঁদতে পাবো না? না। তবে আমি কোথা যাব? যাবার কথা কে বলেছে? তবে মিনি কারণে কাঁদতে পাবে না। মিনি কারণে কাঁদতে পাবো না? হ্যাঁ। পাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুচাঁদ উঠে দাঁড়ালো। কোমরে কাপড় বেঁধে নিয়ে এসে ফেটে পড়ল। চন্দনপুরের বাবুদের বাড়ির রাসের উৎসবে বাবুদের কারখানার মতো। মিনি কারণে মিনি কারণে মিনি কারণে। চিৎকার করতে করতে সে এসে মজলিসের মাঝখানে পা ছড়িয়ে বসে মাটির চাপড়ে তার হাত বুলিয়ে বুলিয়ে বললে, মাতব্বর পঞ্চায়েত কই, বিচার করুক পঞ্চায়েত। আমি থাকবো কার কাছে? আমাকে খেতে দেবে কে? আজ বানোয়ারির কাছে খাটতে গেলাম, তা বানোয়ারি এক দোপর খাটিয়ে লটা পয়সা দিয়ে বিদায় করে দিলে। সারা দুপুর পুকুর ডোবার চারিপাশে ঘুরে এতটি পাতাগুলি তুলে আনলাম, তা কে আমাকে এঁধে দেয়? বানোয়ারি বলে, চেঁচিও না, থাম। থাম আগে, থাম। থামবো? হ্যাঁ থাম। থামবো? কই জবাব দে আমার কথায়। বনোয়ারি বললে, তুমি খাটতে গিয়ে হেদমণ্ডলের সঙ্গে বসে আমাক খাবে, গল্প করবে। সুচাঁদ তাকে কথা শেষ করতে না দেওয়াই বললে, আর করব না, আর তামুক খাবো না। বনোয়ারি গম্ভীর হয়ে বললে, তাছাড়া তুমি ওই মণ্ডলকে কী সব বলছিলে? কি বললাম? কিছুই না। কিছুই না? বলো নাই? তুমি মরা কুকুর বিড়াল ফেলা নর্দমা পরিষ্কারের কথা নিয়ে বলো নাই? এ ওই বনোয়ারির মাতব্বরি। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সুচাঁদ বনোয়ারির মুখের দিকে। বনোয়ারি বললে, বলো কেন, বলো নাই তুমি হেদমণ্ডলকে? শান্ত কণ্ঠে এবার সুচাঁদ বলল, হ্যাঁ তা বলেছি বাবা। তা এসব তো পিতৃপুরুষ করতো, তাই বলেছি। আর স্মৃতি তো তোমারই কীর্তি বাবা। হ্যাঁ গো, আমারই কীর্তি বটে। তা অল্লায় কোনখানে? আমরা ম্যাথর না মুদ্দ ফরাস? সুচাঁদ চুপ করে রইল। কিন্তু মরা কুকুর বিড়াল ফেলা, মরা গরু কাঁধে বয়ে ফেলায় যে অন্যায় কোনখানে সে তাও বুঝতে পারলে না। প্রহ্লাদ এবার বললে, জাঙ্গলের সদ্গম মহাশয়রা পিরান গায়ে দিয়ে শিখলে বামুনেরা মরা কাঁধে করে গঙ্গা তীরে নিয়ে যেত। তা ছাড়লে আমরাই বা ওসব কাজ করবো কেন? সুচাঁদ এবার বললে, তা আমি যাব কোথা তা বলল? বসন আমার পেটের বিটি, সে খেতে দেবে না। দুটো পাতাগুলি খেতে স্বাদ। তা বসন্ত এগিয়ে এলো নিজের উঠোন থেকে। সে শান্ত মানুষ। শান্ত কণ্ঠে প্রতিবাদ করে বললে, হ্যাঁ হ্যাঁ টে, বলি কবে বলেছি তোকে খেতে দেবো না? ভাত বেড়ে তোর সামনে দিয়েছি, তুই ফেলে দিয়েছিস। তার মুখের থেকে তাকে সুচাঁদ বলল, ফেলে দিয়েছি?
দিয়েছিস কি না? আমার মাথায় হাত দিয়ে বল। সুচা চিৎকার করে বলল, বেশ করেছি, খুব করেছি, দুবো না। ওই করালির সঙ্গে পাখি সাঙা দিলি কেন? ওর এত বড় বার, আমার গায়ের ব্যাং দেয়? বনমালী চিৎকার করে বললে, তার লেগে করালি তোমার পায়ে ধরবে? পায়ে ধরবে? হ্যাঁ। সুচাঁদ ঘাড় নেড়ে বললে, না, ও পায়ে ধরার লোভ কেনে আমি? আমার লাতিনকে সাঙা করলে, একখান ভালো কাপড় দিয়েছে আমাকে? বোতল বোতল মদ খেয়েছে, আমাকে দিয়েছে? করালি এগিয়ে এলো, বললে, দেবো, আমি দেবো, দে, এক্ষুনি দে। আমি মদ খেয়ে নতুন কাপড় পরে লাচবো। এগিয়ে এলো পাখি, সুচাঁদের হাত ধরে টেনে বলল, আয় এখুনি, আয় এখুনি। সুচাঁদ অন্য হাতে নিজের পা দেখিয়ে দিয়ে বললে, ধরুক, করালি আমার পায়ে ধরুক, তবে যাব। করালি শুধু পায়েই ধরলে না, সুচাঁদকে পাজা কলা করে তুলে নিয়ে বলে, চল, তোকে কোলে করে নিয়ে যাব, চল। ছোকরার দল সব ছুটল করালির বাড়ির দিকে। বনাদি বললে, বস বস বস, আসল কথাই হয় নাই হে। অতন পেলনাথ, আজ যা বুঝলাম তাতে ব্যাপার খারাপ। বড় একটা ঝড় হবে বলে লাগছে। তার চাল দেখলাম তো অনেকের নোকেরই খারাপ। কাল সকালে সব পাড়ার চালে লাগ। তা কি করে হয়? মুনিবের কাজ আছে, তবে দুপুরের পরে লাগ। বনমালী বলতে লাগলো, ঝড়ের লক্ষণ যে যা দেখেছে সেসব কথা। মজলিসের প্রবীণদের সকলেই জানে এসব লক্ষণের কথা। ঝড়, বান, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এইসবের লক্ষণ ওরা পুরুষানুক্রমে জানে। হাসুলি বাঁকে বাঁশবাড়ির বাঁশবনের অন্ধকারের মধ্যে এগুলি ওরা আবিষ্কার করেছে। পিঁপড়েতে ডিম মুখে নিয়ে উঁচু বাসা বাঁধে, কাকপক্ষীতে খড়কুটো ঠোঁটে কুড়িয়ে বাসা মেরামত করে, টিকটিকিগুলো বেশি ডাকে, সাবধান করে দেয় মানুষকে। গরু বাছুরে মাঝে মাঝে আকাশের দিকে ভয়ে ভয়ে তাকায়। হরিয়াল পাখিগুলো হাঁসুলির বাঁকটাকে বেড় দিয়ে পাক দিয়ে ক্ষান্ত থাকে, দূর দূরান্তের ভোরবেলাতেই উড়ে যায় না। তাই ঠিক হলো কাল দুপুরে সব লাগবে চাল মেরামতে। সমস্যা দেখা দিল মাতলা এবং পাগলার চাল মেরামত নিয়ে। আজ হঠাৎই প্রকাশ পেল মাতলা এবং পাগলা দুজনে চাষকর্মের জবাব দিয়ে করালির সঙ্গে রেল লাইনে খাটতে যাচ্ছে। যায় ভোরবেলা, ছুটি 4টের সময়। বর্ষার সময় নাকি মালগাড়িতে লাইন বরাবর ঘুরতে হবে, 2-4 দিন বাড়িতেই ফিরতে পাবে না। বনমালী একটু হেসে বললে, এই হলো। ঝড় পার হয়ে গেল। সত্যিই বড় একটা কালবৈশাখী ঝড়। 4টে তালগাছ পড়ল কোপাইয়ের বাঁধে, বাঁশ শুয়ে পড়ল অগুন্তি, অশক্ত বট শিরিষের ডাল ভাঙল ছোট বড় অনেক। সাহেবডাঙ্গা সব চেয়ে উঁচু, সেখানে হুমড়ি খেয়ে উপড়ে পড়ল এক বহু কালের প্রকাণ্ড বট। জাঙলের ধারে আম বাগানটায় আমের গুটি আর রইল না। শিলাবৃষ্টিও হয়েছিল, বহুকাল এমন শিলাবৃষ্টি হয় নাই। মাঠ, ঘরের চাল সাদা হয়ে গিয়েছিল, গাছের পাতা ঝরিয়ে প্রায় শেষ করে দিয়ে গিয়েছে, যেগুলো আছে সেগুলো ছিঁড়ে গিয়েছে। বনমালীর বাড়িতে একটু স্থলপদ্মের গাছ আছে, সেগুলির পাতা খুব চওড়া, সেগুলি এবং নীলের বাঁধের পদ্ম পাতাগুলিতে ছিদ্র করে দিয়ে গিয়েছে গুলির মতো। হাঁসুলি পাখের বান আসে, ঝড় আসে, ঘর পড়ে, চাল ওড়ে। এবার মাতলার ঘর উড়েছে ঝড়ে। সবচেয়ে আশ্চর্য, করালির ওই নতুন ছাওয়া ঘরখানার চাল ঝড়ে হাওয়ায় জাহাজের মতো গোটা তুলে নিয়ে গিয়ে মাছ মাঠ বরাবর ফেলে দিয়েছে। সে এক অদ্ভুত দৃশ্য, অনেকেই দেখেছে। বার কতক উত্তর পশ্চিম কোণাতে যেমন চার দিয়ে দিয়ে তুলতে লাগলো। হঠাৎ চালটা ভেসে উঠল দেওয়াল ছেড়ে, তারপর চলল তীর বেগে ভেসে। হঠাৎ একটু কাত হলো, তারপর পুরো কাত পর 3বার ঘুরপাক খেয়ে নিচে নেমে এক হুমড়ি খেয়ে পড়ল মাঠে। পাখি মরে নাই এই ভাগ্য। করালি একটা খাটিয়া করেছিল শখ করে, তারই তলায় পাখি ঢুকে উপুর হয়ে পড়েছিল। নয়নের মা দুহাত তুলে ভগবানের থেকে কর্তা ঠাকুরকে আশীর্বাদ করেছে, পাপ পুণ্যের তত্ত্ব ব্যাখ্যা করেছে। ভগবানকে, হরিকে বলছে, তোমার জয় জয়কার হোক। কর্তা ঠাকুরকে বলছে, তোমার বিচার সূক্ষ্ম বিচার, বেঁচে থাক।
ওই বেল গাছের আছতলা হয়ে যাক বাবা। তত্ত্ব হিসাবে বলছে, পরের ঘর ভেঙে নিজের ঘর বাঁধতে গেলে সে ঘর থাকে না, উড়ে যায়, পুড়ে যায়, বজ্রাঘাত হয়। সুচাঁদ এবার তারস্বরে নয়ন এবং নয়নের মায়ের তত্ত্ব ব্যাখ্যার প্রতিবাদ করছে, ইঙ্গিতে গালাগালও দিচ্ছে। আর তার পাখি কি করালির ওপর রাগ নাই, মনের ময়লা মাটি ধুয়ে গিয়েছে। তার ইচ্ছে নয়নের মা একবার এদের নাম ধরে গালাগাল দিক, তাহলে সে স্বাদ মিটিয়ে ওদের সঙ্গে ঝগড়া করে। দুপুরবেলা সে মাঠে গিয়ে চিৎকার করে কাঁদে তার সোনার পাখির সাধের করালির ঘর উড়ে যাওয়ার দুঃখে। করালি কিন্তু বেপরোয়া। প্রথম দুদিন একটু বিমর্ষ হয়েছিল অবশ্য, কিন্তু তারপরেই সে সত্যই বলেছে, কুছ পরোয়া নাই, গিয়েছে, আবার হবে। হওয়া তো হওয়া, সে এমন তেমন হওয়া নয়। শাশুড়ি বসনের ঘরেই সে উঠেছিল, নতুন বাঁশ কেটে দড়ি কিনে খড় কিনে পুনরায় চাল তৈরি ঠিকঠাক করে সে হঠাৎ ঘোষণা করে দিলে, থাক। থাকবে কি এবং কেন? পাখি বললে, মর, ঢং দেখে বাঁচি না। ঢং লয়, ঘরের চাল উড়েছে, ভালোই হয়েছে। একেবারে নেপাত করে ভেঙে নতুন কোঠা ঘর করব। কোঠা? হ্যাঁ, উপরে শোবো, নামতে আন্না হবে, হাঁড়িকুড়ি থাকবে। পাখি আনন্দে বিস্ময়ে হতবাক হয়ে হাঁ করে চেয়ে রইল করালির মুখের দিকে। লোকজন বিদায় হতেই সে ছুটে এসে দুই হাতে করালির গলা জড়িয়ে ধরে পাক গুটিয়ে ঝুলতে লাগলো মহা আনন্দে। করালি অনেক ভাবলে, গবেষণা করলে, বললে, ঘর করব পূব দুয়ারি, 5 বাগে থাকবে সিঁড়ি, দক্ষিণ দিকে আর পূর্ব দিকে দুটো বরজালা হবে। স্টেশন থেকে নোয়ার আর তার আনবো। স্টেশনের টিনের ঘরের কোণে কোণে যেমন তার দিয়ে টানা দেয় তেমনই টানা দেব। দেখি বেটার ঘর এবার কি করে ঘর ওড়ায়। পাখির নাচবার কথাই, নসুবাদারও তাই। তারা সত্যিই নাচলো, বসলো। ভালো মানুষ লোক, উচ্ছ্বসিত হওয়া তার স্বভাব নয়, সে শুধু হাসলে। সুচাঁদ প্রথমটা হাসলে, ছড়া কাটলে, তারপর কাঁদলে। পাখির বাপের নাম ধরে, তুই কোথা গেলি বাবা, দেখে যা রে, পাখির কোটা হবে রে। লোকে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। হাঁসেরি বাঁকের ঝড়ে ঘর উড়লে, ঘর চার পুড়লে, লোকে ঘরের দেওয়াল অবশ্য আধাত এক হাত উঁচু চাল তোলে। কেউ কেউ উপরে নতুন দেওয়ালে হাঁড়ি মুখ বসিয়ে একটু আধটু বাতাস ঢোকার ব্যবস্থা করে নেয়। বানে ঘর পড়লে নতুন করে পছন্দ মতো ঘর তৈরি করে ছোটোখাটো জানালাও রাখে। ঘরদোর হয়ে গেলে বলে, মা কোপাইয়ের দয়াতে এই একরকম ভালোই হয়েছে। যাদের ভাঙে নাই তারা আফসোস করে বলে, আমার ঘরখানা পড়লে বাঁচতেন। শুধু এক পাট দেয়াল পড়েই ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে রইল। সেই সাহেবডোবা চৌধুরী বাড়িতে মা লক্ষ্মী এসেছিল সেবানে গোটা কাহারপাড়া ভেঙেছিল। সেবার নতুন করে হয়েছিল কাহারপাড়া। তার আগে নাকি কাহারপাড়ার ঘরগুলিতে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারত না। নতুন করে কাহারপাড়া তৈরি হলো। সেবার ঘরগুলো বর্তমানের আয়তন পেয়েছে। এখন মাঝখানে মানুষ বেশ স্বচ্ছন্দে দাঁড়াতে পারে, কিন্তু চার কোণে এখনো মাথা ঠুকে যায়। এখন কাহারপাড়ায় কোনো কোনো ঘর বড় দেখা যায়, সেগুলি সবাই বানে ভেঙে যাওয়ায় ওই মা কোপাইয়ের দয়ায় হয়েছে। সেগুলি কোণে আর মাথা ঠুকে যায় না। দেওয়ালের ওপর দিয়ে জানলা আছে, কিন্তু করালির এ যে বিষম কাণ্ড। ঝড়ে ঘরের চাল উড়লেও দেওয়াল খাড়া আছে, সেই দেওয়াল খরচ করে ভেঙে নতুন ঘর, তাও আবার কোঠা ঘর, যা কখনো কাহারপাড়ায় হয় নাই। বসন করালিকে ডেকে চুপি চুপি প্রশ্ন করলে, বাবা, কেঠা ঘরে খরচ অনেক, তা? করালি তাকে অভয় দিলে, তার লেগে তুমি ভেবো না। বসন পাখিকে জিজ্ঞাসা করলে, হ্যালো, টাকা কতগুলো আছে বল দিনি? লবডঙ্কা। তবে ধার করবে? স্টেশনে একজনা টাকা ধার দেয়। ও মাগো, বসন শিউরে উঠল। ধার করবে কিলো? হ্যাঁ, হপ্তা হপ্তা সুদ মিটিয়ে দেবে, আর কিছু কিছু আসল দিয়ে শোধ করবে। অবাক হয়ে গেল বসন্ত। আবার সে গেল করালির কাছে। করালি তাকে জলের মতো বুঝিয়ে দিলে।
চন্দনপুর স্টেশনে একজন মারোয়ারি আছে। সে গোটা ছোট লাইন বরাবর লাইনের বাবুদের থেকে আরম্ভ করে কুলিদের পর্যন্ত টাকা ধার দেয়। টাকায় মাসে 1 আনা হিসেবে সুদ। সপ্তাহে সপ্তাহে 1 পয়সা হিসেবে টাকার সুদ সে আদায় নেয়। মাসের শেষে কিছু করে আসলে উসুল চায়। দিতে পারো ভালো, না পারো তম্বি নাই। 3 মাসের মাস আসলে উসুল কিন্তু চাই। করালি তার কাছেই 100 টাকা নেবে। সপ্তাহে তো রোজ 5 টাকা 4 আনা। স্টেশনে 2-4টে মাল বয়ে তাকে টাকা দুয়েক, এই 7 টাকা 4 আনা তার রোজগার। এর মধ্যে সপ্তাহে সুদ তাকে দিতে হবে 1 টাকা 9 আনা। থাকবে 5 টাকা 11 আনা। মহাজন মারোয়ারি বলেছে, ও থেকে যদি সপ্তাহে 2.5 টাকা আসলে উসুল দিয়ে যায় তো মোটা হিসেবে 10 মাসে 100 টাকা শোধ হয়। সূক্ষ্ম হিসেব করতে গেলে আরও কম সময় লাগবে শোধ হতে। সেই হিসেবে সে পরে করে দেবে, এবং সেই হিসেবেও সে মাস্টারবাবুকে দিয়ে যাচাই করে নেবে। বিশ্বাস না হলে শাশুড়ি মাতলাকে জিজ্ঞাসা করে দেখতে পারে। সেও চাল তৈরি করার জন্য তার থেকে 30 টাকা ধার নিচ্ছে। পাগলাকেও জিজ্ঞাসা করতে পারে। মাতলা পাগলা এরা তো চাষ ছেড়ে লাইনের কাজে ঢুকেছে। বসন আরও অবাক হলো। এমন ধারা লেনদেনের কথা সে কখনো শোনে নাই। জাঙ্গলের মণ্ডল মহাশয়দের সঙ্গে কারবার তাদের অন্যরকম। ধান দেয় 1 মণ নিলে 1.5 মণ দিতে হয়। শোধ না গেলে সুদ আসলে এক হয়ে আবার সুদ টানে। টাকা দেয় ধার নয়, দাদন। সারের ওপর দাদন, দুধের ওপর দাদন। নগদ সার বেচে কেনা হয় টাকার 3 গাড়ি 4 গাড়ি। যার কেমন সার, দাদনের সার দিতে হয়। 3 গাড়ির জায়গায় 4 গাড়ির দরের সারের দাদন দর 5.5 গাড়ি। টাকায় 16 সের দুধ দাদন দিলে দুধের দর দিতে হয় টাকায় 22 সের। 5 টাকার ওপর দাদন হলে দর দিতে হয় 24 সের। 10 টাকার বেশি দাদন নাই। ঘটি বাটি রূপোর গয়না 2-1 পদ বাঁধা দিতে হয় কঠিন বিপদে। তার হিসেব জটিল। সে ওরা বুঝতেও চায় না, কারণ সে আর কখনো ফেরে না। সুতরাং এমন লেনদেনের কারবার বসন্তের কাছে পরমাশ্চর্যের কথা। আশ্চর্যই বা কি? কলিকালের ধারাই এই। কালে কালে আরও কতই না হবে। সাহেবরা এসে আস্তা বানালে, লোহার লাইন পাতলে, কলের গাড়ি আনলে, ঘোড়া নাই গরু নাই, ভসভস করে ধোঁয়া ছেড়ে গড়গড়িয়ে ছুটে চলল। কাটোয়া 2 দিনের পথ, 2 ঘন্টায় চলে এলো। চন্দনপুরের বাবুরা আবার মোটর গাড়ি এনেছে। সেও দেখেছে বসন্ত। সে আবার ধোঁয়া ছাড়ে কিনা লাইনের রাস্তার ওপরে তীর বেগে ছুটে যায়। কালে কালে আরও কত হবে। এ তো কলির প্রথম সন্ধে। হাসুরির বাঁকের মানুষগুলো বাঁশবনের ছায়ায় দাঁড়িয়ে এতকাল চন্দনপুর স্টেশনের সিগন্যালের হাতাটা দেখেছে, গাড়ির ধোঁয়া দেখেছে, মা কোপাইয়ের পুলের ওপর ঝমঝমিয়ে গাড়ি পার হতে দেখেছে, রাত্রে লাল নীল আলোর ইশারা দেখেছে, কোপাইয়ের পুলে গাড়ির জানলায় জানলায় আলো দেখেছে। মধ্যে মধ্যে জাঙ্গলের মাসুল মহাশয়দের মোটঘাট বয়ে নিয়ে যায় কালে কশ্মিনে 1-8বার নিজেরাও গাড়ি চাপে। কিন্তু তাতে এই কলিকালের বিচিত্র কারখানার অভিনব ধারাধরনের সঙ্গে কোনো সম্বন্ধ নাই। গাড়িতে চাপলেই গাড়ির কলকবজা যেমন জানা যায় না, তেমনই আর কি। এতকাল পর্যন্ত হাসুলিবাকের লোকেদের আনাগোনা জাঙ্গল পর্যন্ত। আগে ছিল সাহেবডাঙ্গার মা বাপেদের কুঠি পর্যন্ত। এখন জাঙ্গলের মণ্ডল মশাইদের বাড়ি থেকে আরম্ভ করে লাট জাঙ্গলের সীমানার জমিজেরের আলবন্ধন পর্যন্ত। চন্দনপুরে 4 জন মেয়ে মজুরানি খাটতে যায়। পুরুষেরা যখন চুরি করে জেলে যেত তখন থেকেই এর রেওয়াজ। কিন্তু তার সঙ্গে কলির এই নতুন কারখানা সম্বন্ধ নাই। জাঙ্গলের সদগোপের বাড়ি আর চন্দনপুরের বাবু ভাইদের কারখানা একই, ছোট আর বড়। তাছাড়া আজ পর্যন্ত কোনো কাহার
পুরুষ চন্দনপুরে খাটতে যায় নাই। করালি এই প্রথম কারখানার সঙ্গে সম্বন্ধ পাতিয়েছে। বনমালীর দাদা দু হাত মিলে হাঁসুলিবাগের লোকেদের পথ আঁকলে বারণ করেছে, আটক করে রেখেছে, যাস না, ওখানে যাস না। কারখানায় যখন প্রথম হয় তখন কজন মেয়ে ছটকে গিয়েছিলে, বনমালী দাদা তাদের ফিরতে দেয় নাই। সিধু তার খুড়তুতো বোন, তাকে পর্যন্ত না। করালির মা তো ওই কারখানার ইশারার রাত্রে বেরিয়ে গেল, আর ফিরল না। কোলের ছেদে করালিকে ফেলে গেল। মায়া হলো না, মমতা হলো না। তাই তো বসন্তের বুক ভরে গুড়গুড় করছে। করালির এত কথা শুনেও গুড়গুড় করছে, না জানি এরপর কি হবে। এই হাঁসুরির বাঁকে বাঁশবনের ছায়া গ্রাম, ঘরে গরু ছাগল হাঁস মুরগি, চারিপাশে হাঁসুরি বাঁকের নদীর বেড়ের মতো পলেনের মাঠ, জাঙ্গলের মণির বাড়ি, এইসব যেন ভারী মিষ্টি পাঁচালির গান। আর ওই কলির কারখানা ঠিক যেন বাবুদের থিয়েটারের পালা। ঝকমকে আলো, বাড়িঘর গাছপালা আঁকা পট, কত সব বক্তৃতা, কত মিষ্টি কথার গান, কখনো কাটাকাটি মারামারি যুদ্ধ। পট উঠছে পড়ছে, কোথা দিয়ে কি হচ্ছে বুঝতে পারা যায় না, চোখ ঢেদে যায়, মধ্যে মধ্যে দম বন্ধ হয়ে আসে। এ কারখানা যেন ঠিক তাই। আসুক বনোয়ারি দাদাই, ফিরে আসুক, তারপর যা হয় হবে। বনোয়ারি গিয়েছে দল নিয়ে মিত্তির গোপালপুরের বিয়েতে পালকি নিয়ে। 16 বেহারার দুখানা পালকি গিয়েছে, ধুমধামের বিয়ে। বরের পালকি আলাদা, কনের পালকি আলাদা। আটপৌরে পাড়া থেকে গিয়েছে রায়বেশের দল, আসুক সে ফিরে। তাই বসন্ত বললে করালিকে, আমি বলি কি বাবা, আজকাল দুটো দিন সবুর কর। করালি আজই কাজ শুরু করতে বদ্ধপরিকর। পুরানো ঘরখানাকে সে তার বন্ধু দুজনকে দিয়ে ভেঙে ফেলতে চায়। সে বললে, সবুর কেন, কিসের সবুর? এই বনোয়ারি দাদা, অতন দাদা, পেল্লার দাদা, এরা ফিরে আসুক, এদের সব শুধিয়ে বাদিয়ে যা বলবে সবাই করবে। করালি হেসেই খুন, আমি ঘর করবো তা শুধাবো কাকে? শুধাতে হয়, মাতব্বরকে তো শুধাতেই হবে, একার অনুমতি নিতে হয়। বিয়ে শাদির মতো এটাও তো শুভ কাজ। হুম, রনুমতি আমার লেয়া আছে। হঠাৎ হেসে সে বললে, দেখবা মাতব্বর এসে কি বলে, তারিফ করে ভরিয়ে দেবে পাড়া, বলবে হ্যাঁ বাহাদুর মরদ বটে, সাহস আছে বটে। বনোয়ারিকে আশ্চর্য করে দেওয়ার জন্য আজই কাজ আরম্ভ করার তার বেশি ব্যগ্রতা। সে নিজেই দেওয়ালে উঠে কোপাতে লাগলো, কোপা কোপা। কোপাবার যন্ত্র তিনটেও নতুন, গাঁইতি কোদাল নয়। আশ্চর্যের কথা ছুটতে ছুটতে সুচাঁদ এলো এক সময় বারণ করতে। কোঠাবাড়ির সংবাদ শুনে প্রথম সুচাঁদ নেচেছিল, তারপর কেঁদেছিল পাখির বাপের জন্য। সে সুচাঁদ ছুটে এলো, কোঠাবাড়ি করতে পাবি না, পাবি না, পাবি না। যা মর, তুই আবার কাপ করতে এলি কেন? ওর কেউ কখনো করে নাই, কাহার পাড়ায় কোঠাঘর করলে তুই মরে যাবি, সবে না। সুচাঁদ গিয়েছিল গুগলি তুলতে, সেই পুকুরের চলে গুগলি খুঁজতে খুঁজতে মন পড়েছে কথাটা। কোনো জবাব দিলে না করালি। সে ভাঙতে লাগলো ঘর, সুচাঁদ কাঁদতে লাগলো। মিত্রগোপালপুরে কায়স্থ মশায়ের উন্নতির অবস্থা জাঙরের ঘোষমশায়ের চেয়েও বাড়বাড়ন্ত। তাদের ছেলের বিয়ে ধুমধামের বিয়ে, বেলাতি বাজনা, গড়ের বদ্যি, ঢোল সানাই, রসুন চৌকি, খ্যামটা নাচ, রায় কেসে, সে অনেক কাণ্ড। কায়েরদের কপাল ভালো, বিয়ে রেল রাস্তায় নয়, গাঁয়ের পথে। 8-16 বেয়ারার দুখানা পালকি গিয়েছে, লুচি মিষ্টি পোলাও মাছ মাংস পেট পুড়ে খাওয়া, থমথমে নেশার চরণ ঠিক রাখা, মদ বিড়ি সিগারেট, প্রতিজনে একখানা লাল গামছা, 5 টাকা কনের বাড়ির বকশিস। তাছাড়া বরের বাড়ি বিদায়ের জহি 1 টাকা, কনের বাড়ির বকশিসে ভাগ নিয়ে হয়েছে 5 চিকে, বাড়তি আছে 1 টাকা। সেই টাকায় মদ কিনে যারা যেতে পায় নাই বিয়েতে তাদের দেওয়া হবে। 8 ক্রোশ করে 16 ক্রোশ পথ,
খানিকটা পাকা ক্রোশ ছয় কাঁচা গরুর গাড়ির পথ, মাঝখানে খানিকটা আলপথ। যাবার সময় খুব জমে নাই। দুখানা পালকি, একখানাতে ছিল বর, একখানাতে ছিল গুরু ঠাকুর। জমেছিল আসার সময়। এক পালকিতে বর, এক পালকিতে কনে, দুই পালকিতে পাল্লা। কে আগে যাবে? এই পাল্লায় আমোদ হাসুলি বাঁকের উপকথার সেই প্রথমকালের আমোদের কথা মনে করিয়ে দেয়, যে কালে তারা ছিল কুঠির দরবারের গোলাম, যে কালে দেশে বড় বড় বাড়িতে ছিল মতির ঝাড়র দেওয়া কিংখাবে মোড়া পালকি। পালকির ডাঁটে থাকতো রূপোর মকর মুখ, কি বাঘের মুখ, কি সিংহীর মুখ। কর্তাগিন্নির পালকি কাঁধে নিয়ে পাল্লা চলত। হাসুলি বাঁকের চাকরানে বাঁধা কাহারদের গায়ে তেজ জাগত। জিন বাঁধা ঘোড়ার মতো সাহেব মেমকে কাঁধে নিয়ে পাল্লা দিয়ে পল্লীহি শব্দে তালে তালে হাঁক মেরে চারিদিকে শোর জাগিয়ে ছুটবার জন্য। সেকাল চলে গিয়েছে। এখন ভাঙা পালকির আমল। কাহারদের আর চাকরান নাই। এখন চাষবাসের খুব জরুরি তাগিদ থাকলে যাওয়াই হয় না। তবে ডাক যদি তেমন জবর বাড়ি থেকে আসে, তবে যেতে হবে বই কি। মিত্তির বাড়ির বিয়েটা লাভের বলতে হবে। চাষবাসের খুব তাগিদ ছিল না। বৈশাখ মাস সবে, তার উপর পাওনা হয়েছে ভালো। আসবার সময় 8 ক্রোশ পথ মাতিয়ে পথের ধুলো উড়িয়ে চলে এসেছে। চারজনে কাঁধ দিয়ে চলেছে। এক এক পালকি নিয়ে বাকি 4 জন ছুটে এসেছে সঙ্গে। সে প্রায় চৌঘুড়ির মতো জোরে এসেছে। বর যাবে আগে কি কনে যাবে আগে? কর্তা না গিন্নি আগে? লক্ষ্মী আগে না নারায়ণ আগে? প্লো হিল্লি পো হিল্লি পো হিল্লি প্লোহি। বনোয়ারির আছে পালকির আগের ডান্ডায়। প্রথমেই সে হাসুলি বাঁকের কাহারদের আদ্যিকালের গান গাইতে গাইতে এসেছে। সরাসরি ভালো পথে। পিছুওয়ালারা হেঁটেছে পো হিল্লি, জোর পায়ে চলিব পো হিল্লি প্লোহি। জেরটাকে বাঁয়ে ভাই পো হি প্লোহি। আরো জোর কদমে প্লোহি প্লোহি প্লোহি। বরেরও পালকি পড়িল পিছনে প্লোহি প্লোহি প্লোহি। আগে চলে লক্ষ্মী প্লোহি প্লোহি। বরের পালকি সামনে আছে রতন, সেও হাঁকছে জোরে ভাই প্লোহি প্লোহি। কনের পালকিতে কনে বরের দিকে চেয়ে মুচকি হাসছে। বড় হাসছে পালকিতে বসে, এ কথা তারা জানা। হঠাৎ বানোয়ারি জোরে হাঁকে, বেহারা সাবধান প্লোহি প্লোহি। আলপথে নামিলাম পায়ে 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 পায়ে, অর্থাৎ পা যেন ডাইনে বায়ে না পড়ে। একটি পায়ের দাগে আরেকটি পা, একজনের পায়ের ছাপের ওপর আর একজনের পায়ের ছাপ ফেলে ফেলে সাবধানে এসো বেহারারা। ডাইনে বেদকিব, হুস করে প্লোহি প্লোহি। সামনে উঠতি আল রুখে নালা ভাই প্লোহি প্লোহি। পিছে টান পড়িছে, পিছু হতে প্লোহি বদলে শব্দ এলো কাঁধ কাঁধ। থামলো পালকি। একজন পালকি ছাড়বে, একজন কাঁধ বদলাবে, অর্থাৎ ডান থেকে বাঁ কাঁধে নেবে। দেখতে দেখতে ডান পাশ দিয়ে বরের পালকি নিয়ে রতন হাঁকতে হাঁকতে চলে গেল হুম হুম শব্দে। হেই ও হুঁশিয়ার প্লোহি প্লোহি। পাশ করো পালকি কর্তার হুকুমাত, পিছু পিছু আনরে প্লোহি প্লোহি প্লোহি। আবার চলল কনের পালকি, কদমে কদমে বেয়ারা চলল। অনেক কার পর এবার ভারী আমোদ গিয়েছে। পান সুপুরি চিড়ে মুরকি লুচি মিষ্টি প্রচুর বেঁধে নিয়ে ফিরল কাহারেরা। আটপৌরেরা মন্দ পায় নাই। মন্দ কেন, বেশ পেয়েছে। মিত্তির মহাশয়ের হাত দরাজ। খালি পালকি দুটি কাঁধে করে ফিরছিল তারা চন্দনপুরের পুরানো বাবুমশায়ের পালকি। দুজন কাহারের হাতে 3টে মাছ। মাছ দুটো দিতে হবে 2 পালকির জন্য। 2 পালকি মালিকের বাড়ি। বাবুদের পালকি এখন ভাড়া খাটে। কাহারদের সঙ্গে বন্দোবস্ত আছে, ওরাই পালকি নিয়ে যায়। ভাড়া বিয়ে পিছু 2 টাকা আর একটা মাছ। বাবুদের বাড়ি পালকি মাছ ভাড়া টাকা পৌঁছে দিয়ে তারা গেল পাঁচুইয়ের দোকানে। আটপৌরেরা বসলো আলাদা, কাহারেরা বসলো আলাদা। সন্ধ্যা নাগাদ মদ খেয়ে পাড়ার দেবার জন্য মদ কিনে নিয়ে তারা ফিরল। চন্দনপুর আর বাঁশবেড়ির মতো মস্ত একটা মাঠ, কোষখানেক লম্বা,
পোয়াতিনে গিয়ে প্রথম পড়বে বাঁ হাতের দিকে জাঙল, তারপর বাঁশবাদি। রাস্তার মাঝখানে এসে আটপৌরদের মাতব্বর পরম ডাকলে, বনোয়ারি। বনোয়ারি আগে চলছিল। সে সাড়া দিলে, আমাকে ডাকলি পরম? হ্যাঁ, তোর সাথে একটা কথা আছে। আমার সাথে? কি? বলি দাঁড়া। পরম আটপৌরে বলল, চ চ, তোরা এগিয়ে চ, আমরা কথা বলতে বলতে যাই। খপ করে বনোয়ারির হাত চেপে ধরল পরম। স্থির দৃষ্টিতে সে চেয়ে রইল বনোয়ারির মুখের দিকে। বনোয়ারি বুঝলে। সে সঙ্গে সঙ্গে নিঃশ্বাস নিয়ে ছাতিটা ফুলিয়ে দাঁড়ালে, বললে, মার করবি? পরম দাঁতে দাঁত ঘষে বলল, শালো সাধু লোক, আমাদের পাড়ায় বটতলাতে তোমার কিসের ভজন? পরমের লজ্জা নাই। ন্যাংটার বাটপাড়ের ভয় কিসে? সে সর্বাঙ্গে কাদা মেখে থাকে, তার উপর মুখে থুতু ছুটিয়ে নিজের গায়ে পড়ার ঘেন্নাও নাই, লজ্জাও নাই। কিন্তু বনোয়ারির লজ্জা আছে। কেলেঙ্কারিকে ভয় তাকে করতেই হয়। গোটা কাহারপাড়ার মাতব্বর সে। আগেকার কাল ছিল আলাদা, এ কাল আলাদা, আর এই কালের এই হালচাল। বনোয়ারির ব্যাপারটা দুই পুরুষ প্রতিষ্ঠা করেছে কাহারপাড়া। মেয়েদের পানে তাকিও না, মানে না সরাই, তবু অনেক হাল ফিরেছে। সুতরাং নেশার মধ্যেও বনোয়ারির মাথা ঠিক রেখে বলে, হাত সার পরম, ওসব মিছে কথা। ওরে সালো, পানা আমাকে বলেছে। আক্রেশ ভরে ফিসফিস করে বলল পরম। সালো বলে ঠাস করে চর বসিয়ে দিল পরম বনোয়ারির গালে। সঙ্গে সঙ্গে বনোয়ারির মাথায় আগুন জ্বলে উঠল। সে বলল, আয় তবে। এরপর আরম্ভ হলো যুদ্ধ। নিঃশব্দে সে নির্জন প্রান্তরের মধ্যে তারা দুজনে বন্য পশুর মতো পরস্পরকে আক্রমণ করলে। দুজনে জড়াজড়ি করে এই অঞ্চলের পাষাণের মতো মাটির ওপর পড়ে গড়াতে লাগলো, কখনো উপরে কখনো ও উপরে। পরম ডাকাত, পরম খুনে। সে উপরে উঠে নিষ্ঠুর নৃশংসভাবে আঘাত করতে চেষ্টা করছিল। কোষকেতে ঘরের ছেলে বনোয়ারির গায়ে শক্তি বেশি। সে তাকে প্রতিহত করলেও মারাত্মক আঘাত করে নাই। হাসুলি বাঁকের উপকথার সুচাত বলে, এতে দাঁতালে দাঁতালে লড়াই হতো। গাছের মাথায় হনুমানের দলে বীর যুদ্ধ হতো। মাঝে মধ্যে মরদে মরদে খুনোখুনি অক্তগঙ্গা হতো মা। একালে দাঁতাল কম পড়েছে, কাহারের মেয়েরেই প্রায় শেষ করেছে। জাঙ্গলের সদ্য মহাশয়রা হনুমান মারা এনে হনুমান মেরেছে, তাড়িয়েছে। কাহার পাড়ার মরদে মরদে খুনোখুনিও এখন কম। নইলে পরম ও বনোয়ারির সঙ্গীরা তাদের পিছনে ফেলে নিশ্চিত হয়ে এগিয়ে যেত না। বনোয়ারির ইচ্ছা হচ্ছিল ওদের চিৎকার করে ডাকতে, কিন্তু না, সে বড় লজ্জার কথা। সে হলো হার মানার স্বামী। সে প্রাণপণ শক্তিতে উঠে দাঁড়াবার চেষ্টা করলে। সেই চেষ্টার টানে পরমও উঠে দাঁড়ালো। এবার বনোয়ারি সুযোগ পেয়ে তাকে আছাড় মেরে মাটিতে ফেললে। এই আছাড়েই পরম প্রায় অসাড় হয়ে পড়ল। বনোয়ারিও খুব বেশি শক্তি অবশিষ্ট ছিল না। সে পাশে বসে হাঁপাতে লাগলো। অনেকক্ষণ পর কোনো রকম সামলে নিয়ে উঠে দাঁড়ালো। পরমও তখন উঠে বসেছে। বনোয়ারি গিয়ে তার হাত ধরে টেনে বলে উঠল, উঠতে পারবি? পরম গর্জে উঠল, ছাড়। বনোয়ারি তাকে ছেড়ে দিয়ে টলতে টলতে চলল। পরম বার কয়েক উঠবার চেষ্টা করে শুয়ে পড়ল সেই মাছের উপরেই। গ্রামে তখন মদ নিয়ে আনন্দ চলতে, তার সঙ্গে নানা উপাদেয় খাদ্য। বনোয়ারি এসে গ্রামের প্রান্তে থমকে দাঁড়ালো। গ্রামে না ঢুকে বাঁশবাড়ির সেই পুরানো কালের ঘন গাছতলার অন্ধকারের মধ্যে গিয়ে উঠল আটপৌরে পাড়ায়। আড়ালে আড়ালে পরমের বাড়ির পিছনে এসে দাঁড়ালো। দুই তিন ঠেলা তুলে নিয়ে ছুড়লে। কালো বউ ঘরেই আছে। শব্দ শুনতে পেয়েছে বনোয়ারি। কালো বউয়ের প্রকৃতি জানে বনোয়ারি ঠিক। ওই যে আবছা সাদা মূর্তি উঠান থেকে এদিক ওদিক উঁকিঝুঁকি মারছে, সে এবার মৃদু গলায় শব্দ করল। ধীরে ধীরে এগিয়ে এলো কালো বউ। একগাল হেসে বললে, তুমি? হ্যাঁ। হাঁপাইছো কেন? পরমের সাথে হয়ে গেল এক হাত। হায়ে হাত দিয়ে চমকে উঠল কালো বউ। এ কি অক্ত? হ্যাঁ। সে পড়ে আছে মাঠে, আমি ধরে আনতে গেলাম, তা এলো না। পাড়ার নোকে পাঠিয়ে দাও। কালো বউ বিন্দুমাত্র ব্যস্ত কি উপৎকণ্ঠিত হলো না। সে বলে, দাঁড়াও, জল আনি, অক্ত টক্ত ধুয়ে ফেলো আগে। ঘটির জলে যাবে না, হাসলে বনোয়ারি।
অক্ত ধরে চান করতে হবে। বনোয়ারি হাত ধরে সে বললে, চল তবে নদীতে, কাছের পাড়া চল, ধুয়ে মুছে চান করবা। কালো বউ আজ আর মনের সকল বাদ অতি সহজেই ভাসিয়ে দিলে। তার সংকল্প ছিল কথাটা কালো বউ বলেই চলে আসবে, এবং সঙ্গে সঙ্গে এর আগে কালো বউ সম্পর্কে এবং নিজের স্ত্রী ভিন্ন অন্য কোনো নারী সম্পর্কে যে সংকল্প সে করেছিল সেইটিকেই বারবার দৃঢ় করে এসেছে মনে মনে। কালো বউয়ের মুখের দিকে তাকাবে না পর্যন্ত এই সংকল্প সে করেছিল। সে পাড়ার মাতব্বর, কিন্তু আশ্চর্যের কথা সেসব ভেসে গেল। আজ যেন কালো বউকে সবচেয়ে বেশি মনোরমা মনে হচ্ছে। মনে হচ্ছে কালো বউ ধুয়ে মুছে দিল সব ক্ষত, আঘাতের যন্ত্রণা, নিঃশ্বাসে জুড়িয়ে যাবে। কালো বউয়ের গলায় হাত দিয়ে সে বললে, চল। পাড়ায় আনন্দ চলছে, ঢোল বাজছে, সকলে মত্ত। বানোয়ারি কালো বউকে নিয়ে এসে কোপাইয়ের গর্ভে নামল। আকাশে চাঁদ উঠেছে, এক পাশ খাওয়া লাল বরণ মস্ত চাঁদ। হাঁসুলি বাঁকের ওপারে গাছের মাথায় মাথায় আকাশ ফর্সা হয়ে উঠেছে। গাছের ডগাগুলি পাতায় পাতায় চিকচিক করে নাচছে উঠতি চাঁদের লালচে আলোর ছটা। আলো নাচছে না, পাতাগুলি নাচছে বাতাসে, কিন্তু মনে হচ্ছে তাদের ছটাই খেলে বেড়াচ্ছে। বনোয়ারি কোপাইয়ের জলে গা ডুবিয়ে বসল। জল পেয়ে ক্ষতগুলো জ্বলছিল, কিন্তু তবু যেন মনে হচ্ছে শরীর জুড়িয়ে গেল। কালো বউ নদীর বালিতেই বসলো পা ছড়িয়ে। দেখতে দেখতে চাঁদের আলো দুধ বরণ হয়ে গাছপালার বাঁশবনের ঝলমল করে তুলে নদীর বুকে নামল। কোপাইয়ের জলে গলানোর রূপের ছটা জেগে উঠল। কালো বউকে বড় সুন্দর লাগছে। বনোয়ারি বলে, মিহিসুরে এক পদ গায়েন কর কেনে? হাসলে কালো বউ। কালো বউয়ের দাঁতগুলি ঝিকমিক করে উঠল। সে বলল, গায়েন? বেশ অঙের গায়েন। আজ যে দেখি নেশা খুব। হাসলে বনোয়ারি। কালো বউ গান ধরলে, হাঁসুলিবাগের উপকথার গান। সে যে কে রচনা করেছে কেউ তা জানে না। কালো বউ গাইলে, আমার মনের অঙের ছটা তোমায় ছিটিয়ে দিলে না, পদ্ম পাতায় কাঁদিলাম হে সে জল পাতা নিলে না, টলমল হায় বধূ হে পড়ে গেল। হঠাৎ কোপাইয়ের পাড়ের ওপর থেকে দুটো টিটি পাখি চিৎকার করে উঠল। মাথার উপরে তালগাছটা থেকে একটা পেঁচা কর্কশ শব্দ করে পাখা ছটপট করে উঠল। কালো বউ চমকে উঠে বলে, মা গো, মর মর মুখ পোড়া। সে পিছনে ফিরে তাকিয়ে সে অস্ফুর আর্তনাদ করে উঠল। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে পরমকে। পাড়ার ওপর দাঁড়িয়ে আছে, চোখ জ্বলছে, সে টলছে। মুহূর্তে সে উঠে দাঁড়ালো। বনোয়ারিকে ডাকলে, কিন্তু কই বনোয়ারি, কই? সমস্ত কোপাইয়ের জলস্রোতটা চাঁদের আলোয় চকচক করছে। কালো বনোয়ারি কই? ওদিকে পাড়ের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়ল পরম। কালো বউ পরমকে জানে, তাই মুখে সে গল্প শুনেছে। মানুষের গলায় পা দিয়ে কেমন করে মানুষকে সে মেরেছে। সে ছুটল, কোপাইয়ের গর্ভে গর্ভে বাড়ির ওপর দিয়ে ছুটল। পরম ছুটল তার পিছনে। জলের তলদেশ থেকে খানিকটা দূরে ভেসে গিয়ে মাথা তুলল বনোয়ারি। জলে ডুবে নদীর স্রোতে সে ভেসে চলেছিল। মাথা ছুলে সে ব্যাপারটা দেখে চমকে উঠল। উপরের দিকে অর্থাৎ শোষের উল্টো দিকে ছুটছে কালো বউ, পিছনে টলতে টলতে ছুটছে পরম। সে এবার জল থেকে উঠল তাড়াতাড়ি। ছুটতে চেষ্টা করলে, কিন্তু সেও টলছে। ওই কালো বউ ছুটছে, ওই পরম। সর্বনাশ! সামনে যে সাহেবের ডুবির দহ। কেউ বলে যখের দহ, কাহার পাড়ার লোকে বলে কর্তার দহ। কর্তার ওই দহে চান করেন কাহারেরা দুবার নামে ওই দহে। একবার মা মনসার বাড়ি নিয়ে আসে, একবার ডুবিয়ে নিয়ে আসে। তাছাড়া কেউ ওদিকে ঘেঁষে না। চিৎকার করার চেষ্টা করলো বনোয়ারি, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। থমকে দাঁড়িয়ে গেল। সামনে খানিকটা দূরে কর্তার দহের জল দুলছে শুধু। পরম দহের খানিকটা নিচে নদীর স্রোত পার হয়ে ওপারে উঠছে। বনোয়ারি কঠিন স্বরে ডাকলো, পরম। পরম ফিরে তাকিয়ে দেখলো শুধু, উত্তর দিলে না। বনোয়ারি বলে, মরদ হস্ত ফিরে আয়। পরম দাঁত মেলে হাসলে। তারপর মিশিয়ে গেল কোপাইয়ের
ওপারের তীরে জঙ্গলের মধ্যে। বনোয়ারি কিন্তু কর্তার দয়ে নামতে সাহস হলো না।